এই ভিডিওতে আপনি জানতে পারবেন কেন ৭ই মার্চের ভাষণ একটি রাজনৈতিক মহাকাব্য। আমরা এই ভাষণের রাজনৈতিক প্রেক্ষাপট, এর ঐতিহাসিক তাৎপর্য এবং আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে বিশ্লেষণ করব। একই সাথে আমরা দেখব কিভাবে মাত্র ১৮ মিনিটের এই বক্তৃতা একটি জাতির আকাঙ্ক্ষা, স্বাধীনতা এবং উইল ফোর্সকে এক সুতোয় বেঁধেছিল। আমরা নিশ্চিত করব এই ভিডিও শেষে আপনি বুঝবেন কেন এটি কেবল একটি বক্তব্য নয়, বরং মানব মনস্তত্ত্ব, শরীর ও ইচ্ছাশক্তির এক অনন্য মিশ্রণ বা মাস্টারপিস। একটা ভাষণ, সময়টা মাত্র ১৮ মিনিট, কিন্তু এই ১৮ মিনিটই একটা জাতিকে জাগিয়ে তুলেছিল, স্বপ্ন দেখিয়েছিল স্বাধীনতার। আমরা কথা বলছি শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ নিয়ে। আচ্ছা, কিভাবে একটা ভাষণ একই সাথে একটা জাতির জন্মের দলিল আর একটা গভীর বিতর্কের কারণ হয়ে ওঠে? চলুন আজ এই ব্যাপারটাই একটু তলিয়ে দেখা যাক। ব্যাপারটা শুরুই হচ্ছে একটা অদ্ভুত কন্ট্রাডিকশন দিয়ে। একদিকে দেখুন, ইউনেস্কো এ ভাষণকে বলছে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য, আবার অন্যদিকে নিজের দেশেই এই ভাষণকে কেন্দ্র করে যে জাতীয় দিবসটা ছিল সেটা সম্প্রতি বাতিল করা হয়েছে। একই ভাষণ, কিন্তু মূল্যায়নটা দেখুন একেবারে দুই রকম। এই প্যারাডক্সটাই আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। তাহলে আসল প্রশ্নটা কি? মানে কি এমন ছিল ওই ১৮ মিনিটে? এর শব্দে, এর বলার ভঙ্গিতে এমন কি জাদু ছিল যা এটাকে একই সাথে এতটা গুরুত্বপূর্ণ আর এতটা বিতর্কিত করে রেখেছে? চলুন এই রহস্যটারই উত্তর খোঁজা যাক। তো এই পুরো ব্যাপারটা বুঝতে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে আমরা দেখব সেই সময়ের পরিস্থিতিটা কেমন ছিল, তারপর ভাষণটাকে একটু কাটাছেঁড়া করে দেখব, জানব এটা কিভাবে টিকে থাকলো, আর সবশেষে বোঝার চেষ্টা করব কেন আজও এটা এত জীবন্ত। চলুন তাহলে প্রথমে একটু টাইম ট্রাভেল করে ফেরা যাক সেই সময়ে। ১৯৭১ সাল। গোটা দেশ তখন যেন একটা বারুদস্তূপ, শুধু একটা স্ফুলিঙ্গের অপেক্ষায়। ওই মুহূর্তের প্রেক্ষাপটটা বোঝা কিন্তু খুব দরকার। দেখুন ঘটনাগুলো কত দ্রুত ঘটছিল। ডিসেম্বরে নির্বাচনে বিশাল জয় পেল আওয়ামী লীগ, কিন্তু ক্ষমতা আর হাতে আসে না। মার্চ মাসের শুরুতে যখন সংসদ অধিবেশনই স্থগিত করে দেওয়া হলো, তখন দেশ জুড়ে আগুন জ্বলে উঠল। রাস্তায় রাস্তায় বিক্ষোভ, হরতাল, বাতাস তখন বারুদের গন্ধে ভারী। আর রেসকোর্স ময়দানে লাখ লাখ মানুষ তাকিয়ে আছে তাদের নেতার দিকে। একটা ভুল শব্দ মানেই কিন্তু সর্বনাশা দাবানল। মুজিবের কাঁধে তখন শুধু একটা ভাষণের দায়িত্ব ছিল না, ছিল একটা গোটা জাতির ভাগ্য। তো এই রকম একটা চাপের মুহূর্তে তিনি ঠিক কী বললেন? কিভাবে তিনি তার কথাগুলোকেই সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করলেন? চলুন এই অসাধারণ ভাষণটাকে একটু ব্যবচ্ছেদ করে দেখি। এর আসল শক্তিটা ঠিক কোথায় লুকিয়েছিল? ব্যাপারটা ভাবুন একবার। একই ভাষণে তিনি একদম শুদ্ধ বাংলায় কথা বলছেন, যা শিক্ষিত শহরে মানুষের কাছে পৌঁছাচ্ছে, আবার পরক্ষণেই চলে যাচ্ছেন তার নিজের এলাকার টুঙ্গিপাড়ার টানে, যা মাঠে থাকা লাখ লাখ সাধারণ মানুষের একেবারে বুকের ভেতরে গিয়ে লাগছে। শুধু তাই না, প্রতিপক্ষকেও সম্মান দেখিয়ে বলছেন ভুট্টো সাহেব। এটা তাকে আন্তর্জাতিক অঙ্গনে একজন বিচক্ষণ নেতা হিসেবে তুলে ধরেছিল। মানে এটা কোনো সাধারণ বক্তৃতা ছিল না, এটা ছিল যেন ভাষার একটা সিম্ফনি। এতক্ষণ ধরে যা ছিল একটা রাজনৈতিক আলোচনা, একটা মাত্র শব্দে সেটা হয়ে গেল একটা ব্যক্তিগত প্রতিজ্ঞা। তিনি বললেন, মনে রাখবা। এই যে তিনি আপনি থেকে তুমিতে চলে এলেন, এই সম্বোধনের পরিবর্তনটা খেয়াল করার মতো। এই একটা শব্দের মধ্য দিয়ে তিনি আর শুধু নেতা থাকলেন না, হয়ে উঠলেন একেবারে কাছের একজন অভিভাবক। ভাষণের পুরো সুরটাই এখানে ঘুরে গেল। আর এই মুহূর্তে তিনি আর শুধু একজন রাজনৈতিক নেতা বা প্রেসিডেন্ট পদপ্রার্থী থাকলেন না, তিনি হয়ে উঠলেন বঙ্গবন্ধু, মানে জাতির পিতা। এই অভিভাবকত্বের জায়গাটা নেওয়া ছিল সম্ভবত সবচেয়ে বড় একটা রাজনৈতিক পদক্ষেপ, কারণ এরপর থেকে তার প্রত্যেকটা কথা আর রাজনৈতিক নির্দেশ থাকল না, হয়ে গেল যেন বাবার আদেশ, যা সন্তানেরা ফেলতে পারে না। এখানেই ছিল ভাষণের আসল কৌশলটা, এর মাস্টারস্ট্রোক। তাকে একই সাথে দুটো প্রায় অসম্ভব কাজ করতে হচ্ছিল। একদিকে পুরো জাতিকে যুদ্ধের জন্য প্রস্তুত করা, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার ডাক দেওয়া, আর অন্যদিকে সরাসরি স্বাধীনতা শব্দটা উচ্চারণ না করে সামরিক শাসকদের আক্রমণের কোনো আইনি অজুহাতও না দেওয়া। এটা ছিল
শব্দের ওপর দিয়ে হাঁটার মতো একটা অবিশ্বাস্য ভারসাম্য। আর এই কৌশলটা যে কতটা সফল ছিল তার সবচেয়ে বড় প্রমাণ কিন্তু দিয়েছিল তার শত্রুপক্ষই। পাকিস্তানের নিজেদের গোয়েন্দা রিপোর্টে কি লেখা হয়েছিল জানেন? লেখা হয়েছিল, শেখ মুজিব চতুরতার সাথে স্বাধীনতার ঘোষণা দিয়ে গেল, কিন্তু আমরা কিছুই করতে পারলাম না। এর চেয়ে বড় সার্টিফিকেট আর কি হতে পারে বলুন? একটা ভাষণ কতটা শক্তিশালী হলে একটা গোটা রাষ্ট্র তাকে ভয় পায়, এতটাই যে সরকার চেয়েছিল মানুষ যেন এটা শুনতেই না পারে। কিন্তু ইতিহাসকে তো আর সবসময় আটকে রাখা যায় না, তাই না? এখান থেকেই শুরু হচ্ছে ভাষণের অমর হয়ে ওঠার গল্প। গল্পটা বেশ নাটকীয়। সরকার তো হুকুম জারি করল এটা টিভিতে বা রেডিওতে সম্প্রচার করা যাবে না, কিন্তু ফিল্ম ডিভিশনের কয়েকজন সাহসী কর্মকর্তা আর একজন টেকনিশিয়ান ঠিক করলেন ঝুঁকিটা তারা নেবেনি। একজন গোপনে ভিডিও রেকর্ড করলেন, আরেকজন অডিও। এই মানুষগুলোর সাহসের জন্যই কিন্তু আজ আমরা এই ইতিহাসকে দেখতে আর শুনতে পাই। এটা ছিল রাষ্ট্রীয় আদেশের বিরুদ্ধে ব্যক্তির সাহসের এক অসাধারণ গল্প। আর দেখুন, এই বার্তাটা কিন্তু শুধু বাংলার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। এটা ছিল আসলে সারা পৃথিবীর সব শোষিত নিপীড়িত মানুষের জন্য একটা বার্তা। তাই তো এটা খুব দ্রুত দেশের সীমানা ছাড়িয়ে গেল। জাপানি থেকে শুরু করে আমাদের দেশেরই ক্ষুদ্র নৃগোষ্ঠীয় ভাষা কুরমালিতেও এটা অনুবাদ করা হলো, কারণ মুক্তির আকাঙ্ক্ষার ভাষা তো আসলে একটাই। আর সবশেষে 2017 সালে আসলো চূড়ান্ত আন্তর্জাতিক স্বীকৃতি। ইউনেস্কো এটাকে তাদের মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে জায়গা দিল। ভাবা যায়, এটা কিন্তু যে সে ব্যাপার না। ওই বছর সারা বিশ্ব থেকে বাছাই করা মাত্র 77টা নিদর্শনের মধ্যে একটা ছিল এই ভাষণ, ইতিহাসের সব বিখ্যাত দলিলের কাতারে। তো এত কিছু জানার পর আমরা আবার সেই প্রথম প্রশ্নটাতে ফিরে আসি। যে ভাষণ সারা বিশ্বে এত সম্মান পায়, সেই ভাষণ নিয়ে নিজের দেশে এত টানা পড়েন কেন? এর উত্তরটা শায়দ ইতিহাসের পাতায় আর মানুষের হৃদয়েই লুকিয়ে আছে। বিশ্লেষকরা তো বলেন এই ভাষণ কোনো সাধারণ টেক্সট না যে স্কুলে মুখস্থ করতে হবে। এটা একটা পলিটিক্যাল পোয়েম, একটা রাজনৈতিক মহাকাব্য। এর প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা কমা সেমিকোলন নিয়ে অক্সফোর্ড কেমব্রিজের মতো বিশ্ববিদ্যালয়ে গবেষণা হতে পারে। এর আবেদনটা শুধু ঐতিহাসিক না, এটা চিরকালীন। আর এখানেই আসল কথাটা, কোনো আইন করে বা বইয়ের পাতা থেকে সরিয়ে দিলে তো একটা ভাষণের শক্তি কমে যায় না, কারণ এর ভিত্তি তো কোনো সরকারি দলিলে নয়। এর ভিত্তি হচ্ছে কোটি কোটি মানুষের মনে আর ইতিহাসের গভীরে। এর আবেদন কোনো কাগজের পাতায় আটকে রাখা সম্ভব না, বরং হয়েছে ঠিক তার উল্টোটা। সময়ের সাথে সাথে এর আবেদন আর শ্রোতার সংখ্যা দুটোই বেড়েছে, বলতে গেলে জ্যামিতিক হারে। এই গ্রাফটা দেখলেই বোঝা যায় 1971-এ যতজন এই ভাষণ শুনেছে তার চেয়ে বহুগুণ বেশি মানুষ আজ এটা শোনে, এটা নিয়ে কথা বলে। আর প্রযুক্তির কারণে এর শ্রোতা তো এখন সারা পৃথিবীতে। ইতিহাসকে কখনো কখনো চেপে রাখার চেষ্টা করলে তা যেন আরও বেশি প্রাসঙ্গিক হয়ে ফেরে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই থেকে যায়, ইতিহাস, বিতর্ক, সময় এই সব কিছুর সাথে লড়তে লড়তে একটা ভাষণের শক্তি কি শেষ পর্যন্ত বাড়ে নাকি কমে? আর ইতিহাসের পাতায় শেষ কথাটা লেখার অধিকার আসলে কার? রাষ্ট্রের, সময়ের নাকি সাধারণ মানুষের? উত্তরটা হয়তো ভাবনার জন্যই তোলা রইল। যদি আপনি বুঝতে পারেন কেন এই ভাষণটি এত গুরুত্বপূর্ণ, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হন। আর কমেন্ট বক্সে জানান আপনার মতে ৭ই মার্চের ভাষণ পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া কি বালখিল্যতা, নাকি এটি ইতিহাসের অংশ হিসাবে এমনিতেই টিকে থাকবে? আপনার মতামত আমাদের জানান।